যে আসলে এরা কারা, এই যে এনসিপি বা বিএনপির সমাবেশে সভায় হঠাৎ করে বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে উঠছেন, এরা কারা বা কেন এটা হচ্ছে, এমনটা হচ্ছে, আপনার ব্যাখ্যা কি? আহ, তৌহিদ ভাই দেখুন, বিষয়টা হচ্ছে কি, আহ, আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আপনি যেহেতু 36 জুলাই কথাটি উল্লেখ করলেন, দেখুন এই যে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা প্রত্যেকটা জিনিসই ধাপ্পার মধ্যে দিয়ে গিয়েছে। এই জাতিকে ধোঁকা দিয়েছে বিদেশি মদদে, অর্থে, পরিকল্পনায়। তারা এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। 24-এর আপনার জুলাই আগস্ট থেকেই একটা গুমট এবং যে ভয়ঙ্কর সময়টা শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। ইউনূসের মব সন্ত্রাস এবং ইউনূসের সেই মব সন্ত্রাসের ধারাবাহিকতা, যদিও একটা আমু মামুর একটা ইলেকশন হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দেখুন, তারা সেই সময়টা স্লোগান দিয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈশাখ। তাদের যে আঘাতের মূল জায়গাটা ছিল সেটা ছিল মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার, 32 নম্বর সহ সারা দেশে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সব। আপনি দেখুন, পৃথিবীর কোন যে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার রয়েছে, 36 সংখ্যাটি কিন্তু কোন জায়গায় নেই। তো এবং দেখুন, লাল মানে কি? তবিব ভাই, আপনিও আপনার নামটি লাল রঙে রেখেছেন, আমার নামটাও লাল দেখতে পাচ্ছি, লাইভ হচ্ছে সেটাও লাল। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মোতাবেক আমরা যেটা জানি, লাল হচ্ছে একটি বিপ্লব, প্রতিবাদ, প্রতিরোধ এবং যে কোনো জাতিগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে রং, সেই রংটা হচ্ছে লাল। কিন্তু তারা যে কাজগুলো করেছে তার সঙ্গে কিন্তু লালের কোনো সম্পর্ক নেই। এই যে দেখুন, আমরা তো শুরু থেকেই বলেছিলাম, আজকে তরুণ শিক্ষার্থীরা তারাও কিন্তু বলছে যে আমাদেরকে ধোঁকা দেয়া হয়েছে, আমাদেরকে বৈষম্য বা কৌটানা মেধা এবং যেভাবে তারা সেই সময় বাক স্বাধীনতা, গণতন্ত্র বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসেছিলেন, আমরা কি তারা যে কথাগুলো বলেছিল তার একটা ধারে কাছে তারা গিয়েছে? যে দুর্নীতির কথা তারা বলেছিল, দেখুন এই 2 বছরে, বিশেষ করে ইউনিসের সময় কোনো বড় প্রকল্প ছিল না, কিছুই ছিল না। কিন্তু জুলাইয়ের পর থেকে, আগস্টের পর থেকে 24-এর এই যে 18-19 মাসে সুইস ব্যাংকে 141% টাকা জমা হয়েছে। এই টাকাগুলো এই সময় কারা দিল? বাংলাদেশ থেকে। কারা ক্ষমতায় ছিল? এই ইউনূসের পেটোয়া বাহিনী, এরাই তো ছিল। দেখুন, এই কারণে বঙ্গবন্ধু কন্যা যখন ঘোষণা দিয়েছেন, তিনি তো অনেক আগে থেকেই দেশে ফেরার কথা বলছিলেন, কিন্তু এইবার যখন নির্দিষ্ট একটা আমি যে শফিউল আলম চৌধুরী নাদের, যেহেতু আপনি এই প্রসঙ্গটি বললেন, আমি এই প্রাসঙ্গিক কারণেই আপনাকে একটা প্রশ্ন আজকে একটু সুযোগ পেয়ে করতেই চাই। আমরা তো আমাদের কাছে এমনও তথ্য আছে, এমনও জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন তরুণ ছাত্র নেতা উপদেষ্টা, তারা শুধুমাত্র যে চাঁদাবাজি বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান কিংবা ব্যাংক বা বিভিন্ন কারখানা বা ব্যক্তি তাদের কাছ থেকেই নেয়নি, আপনাদের মতো যারা বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় এবং বিত্তশালী অনেক নেতারা যারা দেশ থেকে কোনো মতে বেরোনোর চেষ্টা করছিলেন, আপনাদের অনেকেরও কোটি কোটি টাকা তারা লুটে নিয়েছে এক ধরনের জিম্মি করে। এইটা কতটা আপনি একমত এটার সঙ্গে? মানে মানে আপনারাও অনেকে তাদেরকে টাকা দিয়ে কোনোভাবে প্রাণ রক্ষা করে দেশ থেকে বেরোতে পেরেছেন, তারা সেই পথটি তৈরি করে দিয়েছে, এমনও কথা আছে কিন্তু। তৈরি ভাই, এখানে বলতেই হয় যে আপনি জানেন যে জাকার্তা মেথড নামে একটি শব্দ, আমরা অনেকগুলো শব্দই তো আমরা ইদানিং কালে শুনেছি, মানে 24-এর জুলাই আগস্টের পরে ইন্দোনেশিয়ায় প্রায় 10 লক্ষ বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এইভাবে ইরানেও যখন
ইসলামী রেভলিউশন এই ইয়েটা হয়, রেজিমটা চেঞ্জ হয়, খোমেনিরা তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন তখনও কিন্তু বাথ পার্টির উপরে এইভাবে একটি নির্যাতন হয়েছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে গণতান্ত্রিক এবং বামপন্থী শক্তিকে নিগৃহীত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশে ইউনূস কিন্তু সেই একই কাজই করেছিল এবং সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। দেখুন, আপনি বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, জেলার নেতার নামে, উপজেলার নেতার নামে মামলা দিয়েছেন, কিন্তু পাশাপাশি সারা দেশে এই যে তারা মিথ্যা হয়রানিমূলক বানোয়াট মামলাগুলো দিয়েছে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে এখানে ঢুকানো হয়েছে, মব সন্ত্রাস করা হয়েছে। এবং আপনি দেখুন, প্রায় এই যে এখন যারা বিএনপি ঘরানার ব্যবসায়ী, তারাও বলছেন প্রায় ১৫০০-এর মতো শিল্প কল কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আপনি দেখুন, প্রাণ গ্রুপ, তারা তো সরাসরি কোনো ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের উপরে আঘাত করা হয়েছে। গাজী টায়ার, যেটা বাংলাদেশের শুধু প্লাস্টিক নয়, আপনি ওই টায়ারের আমাদের আভ্যন্তরীণ চাহিদার প্রায় ৫০% তারা পূরণ করতেন। এই যে বিদেশ নির্ভরতা বা বিদেশ থেকে আমদানির জায়গাটায় তারা কিন্তু সেটা বৈদেশিক মুদ্রাকে এবং কর্মসংস্থান সেটাকে কিন্তু তারা যে তৈরি করে দিয়েছিলেন। এবং এই যে পোশাক শিল্প, এই পোশাক শিল্প শুধু তো ব্যবসা বাণিজ্য নয়, কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে, এগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের হুমকি, মামলার হুমকি, মিথ্যা মামলায় জড়ানোর কথা বলে অনেকের কাছ থেকে, অনেকের আত্মীয় স্বজনের কাছ থেকে, তাদের স্ত্রীর কাছ থেকে, বাবা মা, ভাই, সন্তানের কাছ থেকে, বা নিজেরাও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কল কারখানা, বাড়িঘর যাতে পুড়িয়ে না দেয়, এই কারণে অনেকেই দিয়েছেন, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা কিন্তু একটি প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আপনি দেখেছেন সেই সময় ডাস্টবিন শফিক, সে কিন্তু বলেছিল এটা মব নয়, এটাকে মবের সংজ্ঞায় ফেলা যায় না, অথচ মব করে আপনি প্রধান বিচারপতি থেকে হাইকোর্টের বিচারপতিদেরকে আপনি নামিয়ে দিয়েছেন। 350-400 বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অপসারণ করেছেন। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা দিয়ে তারা সেই উত্তীর্ণ হয়েছিলেন, বিনা কারণে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদেরকে অনেককেই ট্রেনিং সেন্টার থেকে, অনেককেই চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে। এই যে মব সন্ত্রাসের যেভাবে চালু হয়েছে, এবং এখনো আমি গতকালকেও দেখেছি আদালতে এক জায়গায় মব করা হচ্ছে, তো এই বিষয়গুলো তো অবশ্যই ছিল। এবং আপনি মূলত যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে এনসিপির বিভিন্ন যে তারা সমাবেশগুলো করছেন, আসলে আমরা তো ব্যাকরণগত কিছু ভুল আছে, আমরা সমাবেশ হওয়ার আগেই, সভা হওয়ার আগেই বিরাট সমাবেশ, বিরাট গণজমায়েত এগুলো লিখে থাকি, কিন্তু আসলে আপনার সেই গণজমায়েতে বা সেই সমাবেশে বা মিটিংয়ে আপনার মানুষ যদি দেখা যায় যে 20 জন, তাহলে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বা সাংবাদিক ভাইরা আরো 200 জন সেখানে থাকছেন। এই ধরনের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন, জয় বাংলা স্লোগান তো আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি, এটা তো কোনোভাবেই আওয়ামী লীগ বা বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শে এই স্লোগানটা নয়, কিন্তু মুক্তিযুদ্ধকে আঘাত করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করার জন্য আওয়ামী লীগকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভীত সন্ত্রস্ত, বা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের যে বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, তারা তো সবাই আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের বাইরেও তো অনেকেই আছেন যারা 30 লক্ষ শহীদ হয়েছেন, সেটা নির্দ্বিধায় মেনে নেন। এখানে কোনো সেই ভণ্ড ব্যারিস্টারদের যুক্তিতর্ক অঙ্ক নিয়ে আসেন না। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছেন। এই স্বীকৃত বিষয়গুলো, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, এই জয় বাংলা, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, শহীদ মিনার, এইগুলোর বিষয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু এই যে বৃহৎ জনগোষ্ঠী, এদেরকে চাপে রাখার জন্য, ভয় দেখানোর জন্য
জয় বাংলা বা মুক্তিযোদ্ধাদেরকে তারা জুতার মালা পর্যন্ত গলায় দিয়েছেন এবং শারীরিকভাবে মানসিকভাবে তাদেরকে নির্যাতন নিগৃহীত করা হয়েছে। কিন্তু জয় বাংলা স্লোগানটা যেভাবে বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে, আপনি যখনই হয়তো সেটা মানে আসলে জয় বাংলা তো আগ্নেয়গিরির মতো, যখনই সুযোগ পায় তখনই কিন্তু সেটা আগ্নেয়গিরি যেভাবে মাটি ফুটে বের হয়ে আসে তার প্রচন্ড গতিতে শক্তিতে, ঠিক এমনি ভাবে জয় বাংলা বাংলাদেশের মানুষের মুখ থেকে উচ্চারিত হয়। জি, এখন সেটা ঠিক আছে যে মানুষের ইমোশন, আবেগ বা এই যে যখন ভিতরে যা থাকে সেটা বের হয়ে যায় বক্তব্যের সময়, সেটা হতে পারে। প্রশ্নটি এই জায়গাটায় যে যারা বিএনপি বা এনসিপি তৃণমূলের পর্যায়ে এরকম সভায় বা মঞ্চে উঠে যখন জয় বাংলা স্লোগান দেন, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন, পরে আবার জিন্দাবাদে ফিরে যান, তো সেই জায়গায় এই লোকগুলোকে এনসিপি বা বিএনপি তারা কি প্রেসার করে কিংবা কোনো হুমকি ভয়ভীতি দেখিয়ে হয়তো সে আওয়ামী লীগের বা কোনো একজন সমর্থক বা কর্মী মাঠ পর্যায়ে তাকে কোনো প্রেসার ক্রিয়েট করে, যেমন আপনি অনেক ধরনের প্রেসারের কথা বলছিলেন, সেইভাবে তাদেরকে মঞ্চে উঠানো হচ্ছে, দলে নেওয়া হচ্ছে, নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি স্বেচ্ছায়, যেহেতু আপনারা নেতারা নাই, মাঠ পর্যায়ে খালি, তৃণমূল অনেকটা বা নিঃসঙ্গ অবস্থায়, তারা স্বেচ্ছায় এই সব দলে নিজেদের আদর্শ ত্যাগ করে ওই এনসিপি বা বিএনপি মঞ্চে গিয়ে উঠছেন, কিন্তু ভুল ক্রমে তারা জয় বাংলা স্লোগানটি ভিতর থেকে বেরিয়ে আসছে, এমন কিনা আর কি? না তৌফিক ভাই, এই জায়গায় আমি একটু আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি কেন জয় বাংলা তারা বলছেন সেটির ব্যাখ্যাটা আমি যেটা বুঝি সেই ব্যাখ্যাটা আমি দিয়েছি। এই জায়গায় দেখুন, এত হত্যা নির্যাতন, কারাগারে প্রায় 350-400 মতো আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। যদিও কারা কর্তৃপক্ষ বলেছেন কারাগারে কেউ মারা যাননি, হসপিটালে তারা চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আসলে তাদের উপর যে নির্যাতন বা বিনা চিকিৎসায় যখন তাদের মুমূর্ষ অবস্থা হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে বিভিন্ন হসপিটালে বা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে হস্তান্তর করা হয় বা তাদেরকে সেখানে স্থানান্তর করা হয়, কিন্তু আসলে তারা মৃত্যু মুখে পড়ে যান সেটা কিন্তু সেই কারাগারেই। তারপরে আপনি এই যে এত শত শত মানুষকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন আওয়ামী লীগের নেতা কর্মী, একজন, তারা কি দল ত্যাগ করেছেন? দলের বিরুদ্ধে কিছু বলেছেন? একটা উদাহরণ কিন্তু দেখানো যাবে না। এই যে আমি বলেছিলাম আগে যেটা, যে এদেশের মানুষের মনের মধ্যে যে বিষয়টা রয়েছে, তারা তো রূপ পাচ্ছে না কোন জায়গায়। তারা বিভিন্ন ভাবে হয়তো পথচারী হতে পারে সাধারণ মানুষের মধ্যে থেকে। সকল মানুষ তো আর বিভিন্ন দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। তারা কোনোভাবে তাদেরকে হয়তো লোভ দেখিয়ে চাপে ফেলে বা হয়তো তাদেরকে কোনো আর্থিক সুবিধা দিয়ে তাদের সেই সমস্ত সমাবেশে নিয়ে আসে, এবং সেই সমাবেশগুলোতে সেই মানুষগুলো, কারণ এখানে যারা এই পাটপাট, জোচ্চোর, দেশদ্রোহী, গাদ্দার, এদের সংখ্যাটা তো খুব বেশি নয়, এদের সংখ্যাটা খুবই কম। তো এরা তাদের আশেপাশে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থা কৌশল অবলম্বন করে কিছু মানুষজনকে ডেকে নিয়ে আসে। তো এই মানুষগুলো তো আদর্শিক ভাবে এনসিপি বা এই যে জুলাই আগস্ট ষড়যন্ত্রের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তাদের সঙ্গে তো মানসিক ভাবে ওইভাবে একাকার হয়ে যায়নি। তাদের মধ্যে এখনো তো দেশের প্রতি বা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের এখনো, আমি মনে করি, তারা হয়তো স্বাভাবিক লোভে পড়ে, আর্থিক সুবিধার কারণে বা কোনো চাপে পড়ে বা অন্য কোনো ভাবে সেখানে আসছে, কিন্তু তাদের ভিতরে দেশের প্রতি যে টানটা, সেটা কিন্তু ছাই চাপা আগুনের মতো রয়েছে। অবচেতন মনে তারা কিন্তু তাদের মনের গহীনে যে শব্দগুলো রয়েছে, যে চিন্তা ভাবনাগুলো রয়েছে বা আবেগটা রয়েছে, সেটা উচ্চারিত হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমি শেষ করব ছোট্ট করে আর একটু জানতেই চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সেই জায়গা থেকে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী যখন ঘোষণা দিলেন দেশে ফিরবেন, ডিসেম্বরেই ফিরবেন, এবং আপনারাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গায়, কিন্তু
দেশের মধ্যে একেবারে তৃণমূলের, আমি ঢাকার রাজধানীর কথা না হয় বাদই দিলাম, একেবারে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যেহেতু আপনারা প্রতিদিনই বিভিন্ন পর্যায়ে নেতারা কথা বলেন, যোগাযোগ করেন, কিন্তু এই প্রস্তুতিটা কতটুকু যে নেত্রী যখন যাবেন তখন তারা কতটা সক্রিয় হতে পারবে, সেই প্রস্তুতিটি মাঠ পর্যায়ে কেমন আছেন ছোট করে যদি একটু বলেন। তবে ভাই, আপনি যেমনটা বলছিলেন, বঙ্গবন্ধু কন্যা তিনি বলেছেন ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন, সেই লক্ষ্যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং আমাদের সারা দেশে আমাদের একদম তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে আমরা সেইভাবে সংগঠিত করছি। বঙ্গবন্ধু কন্যা যখন যেভাবে দেশে প্রবেশ করবেন, লক্ষ নয় কোটি জনতা, আমাদের নেতাকর্মীরা যাতে সেখানে উপস্থিত হন, তারা যেন সেখানে থাকেন, সমবেত হন, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং এই যে বঙ্গবন্ধু কন্যা তৃতীয়বারের মতো দেশে প্রত্যাবর্তন করবে, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে এবং সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি মনে করি বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর জন্য একটি অনুপ্রেরণার গল্প হিসাবে, ইতিহাস হিসাবে সেই দিনটা আমরা নির্মাণ করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি শুরু করতে চাই শেখ হাসিনার টপিক দিয়ে। শেখ হাসিনা এক সপ্তাহ আগে তিনি শুধু একটা ইন্টারভিউ দিলেন এবং সেই ইন্টারভিউর রেশ এখনো কাটছে না। গতকালও পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এর আগে আইনমন্ত্রী কথা বলেছেন, আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলছেন। বিষয়টা আসলে কোন দিক গড়াচ্ছে বলে আপনার মনে হয়? পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে বলেছেন যে ইন্ডিয়া তাকে প্রত্যাবর্তনের বিষয়টি ইন্ডিয়ার সদিচ্ছার উপরে নির্ভর করে। শেখ হাসিনা নিজেই তো বলছেন যে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। আবার সরকার এও বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি আসলে তাকে গ্রেফতার করা হবে। বিষয়টা আসলে কোন দিক গড়াচ্ছে বলে আপনার ধারণা, অ্যাডভোকেট মহসিন রশিদ? এখানে সৎ ইচ্ছা বলে কিছু নাই। এরা যে এক্সট্রাডিশন যাচ্ছে যে ট্রিটির আন্ডারে, এটা 2013 সালে এই ট্রিটি সই করা হয়েছে এবং এটা করেছেন তৎকালীন আমাদের হোম মিনিস্টার আলমগীর সাহেব। এইটা 11 পাতার একটি ডকুমেন্ট, 11 পেজেস। এর মধ্যে it has 26 articles if I'm not mistaken। এইটা যদি কেউ পড়ে, আমার মনে হয় এটা হোম মিনিস্টারও পড়েন নাই, পররাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন উনিও পড়েন নাই, আর বাকি ল মিনিস্টার বা চিফ প্রসিকিউটর কেউই পড়ে নাই। দ্য প্রবলেম উইথ দিস ইজ, এটা অবশ্য একবার অ্যামেন্ড করা হয়েছে 2016-তে। The problem with this extradition treaty is যে আপনি এক্সট্রাডাইট করতে পারবেন ওদেরকে বা ওদের এক্সট্রাডিশন চাইবেন যেটার বিচার হয়েছে বা যেটা ক্রাইম এমন আছে যে এই ক্রাইমটি বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। নাও Sheikh Hasina has been convicted and sentenced by ICT, which is totally illegal, completely unconstitutional active tribunal. যে ট্রাইব্যুনালের কোন মানে এই ট্রাইব্যুনালটা ক্রিয়েটই করা হয়েছিল যে কারণে, ওই কারণটা ডাজ নট এক্সিস্ট। এটা 2009-এ এমেন্ড করেছে, 2024-এ এমেন্ড করে এইসব ফাইজলামি চলছে এই ট্রাইব্যুনালে মামলা টামলা। এইটা তো ওরা এই কারণ, যেহেতু there is no ICT in India, they do not have similar dual ইয়েতে নাই, কাজী that is number one, that extradition হবে না, forget it, simply forget it. নাম্বার 2 যেটা আছে সেটা হলো যে যদি ইট ইজ ডিটারমিন্ড যে একটা পলিটিক্যাল কারণে আপনি কাউকে ট্রায়াল করছেন বা কিছু করছেন, দেন ওই ব্যাপারে কোনো এক্সট্রাডিশন
হবে না। সো এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে শেখ হাসিনা will not be extradited because শেখ হাসিনা is not a criminal. শেখ হাসিনা ইন্ডিয়াতে একজন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে আছেন, উনি ওই প্রটোকল নিয়ে আছেন। উনার ওইখানে কি উনি অ্যাসাইলাম চেয়েছেন, উনি কি কোন রেফিউজি স্ট্যাটাস চেয়েছেন ইন্ডিয়ায়, তা তো চান নাই। উনি কি নিজে এখান থেকে পালিয়ে গেছেন, তা তো জানেন নাই। উনাকে প্রটোকল সহকারে অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমরা উনাকে দিল্লির হেফাজতে রেখে এসেছি। কে রেখে এসেছে? স্টেট রেখে এসেছে, আমাদের স্টেট বাংলাদেশ। এবং she was received with full protocol and honor by Ajit Doval, যার স্টেটাস হচ্ছে মন্ত্রী স্টেটাস। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, উই হ্যাভ আ ডি জুরে প্রাইম মিনিস্টার যিনি ইলেকশনের মাধ্যমে এসেছেন, বাট this is a situation which has never happened anywhere, that you have a de facto and a de jure prime minister. কাজে এই যে এক্সট্রাডিশনের কথা বলছে, এরা ওই ট্রিটিটা পড়ে নাই, আর যদি পড়ে থাকে তাহলে বুঝতে পারে নাই। এই কারণে ইন্ডিয়ান স্পোক্স পারসন জাসওয়াল এইভাবে জিনিসটাকে বলছেন যে আমরা এক্সামিন করছি, ইটস এ লিগ্যাল ইস্যু। হ্যাঁ, উনি স্পষ্ট ভাষায় বলছেন না যে না, এই এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। এই যে ডিপ্লোম্যাট, তো উনি ডিপ্লোম্যাটিক ভাষায় উনি বলছেন। আপনি যতবার জিজ্ঞেস করবেন উনি একই কথা বলবেন যে ইটস এ লিগ্যাল ইস্যু এবং আমরা এটাকে দেখছি। So you cannot extradite Sheikh Hasina under the 213 treaty, এবং আমি অনুরোধ করব যারা এসব কথা বলে, they must read the treaty, understand the treaty, ওই ট্রিটির মধ্যে কি আছে আর কি নাই। নাম্বার ওয়ান ইস্যু হলো that ICT ইন্ডিয়াতে নাই এরকম কোন ট্রাইব্যুনাল, এই জিনিসগুলি নাই। এটা যদি অর্ডিনারি আইনে ট্রাই করতো, মার্ডার বা হোয়াটএভার, তাহলে ইন্ডিয়াতে অর্ডিনারি ট্রায়াল মার্ডারের একটা ইয়ে আছে ওইখানে, তো এটা তখন এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে পড়তো। নাও হ্যাভিং সেড দিস, আপনাকে বুঝতে হবে যে এই যে আইসিটি রায় দিয়েছে, did the International Crimes Tribunal consider the fact, আপনি তো ওনাকে অ্যাবসেন্সিয়ায় ট্রাই করেছেন, উনি পলাতক, আপনি কিভাবে উনাকে ট্রাই করতে পারেন পলাতক হিসাবে? বিকজ উনি তো পালায় নাই, উনি উনাকে রেখে এসেছে। কে রেখে এসেছে? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওই সময় যারা এই রিপাবলিককে হ্যান্ডেল করতেছিলেন, ওই সময় কিন্তু ইউনূস নাই, ওই সময় রাষ্ট্রপতি আছেন এবং আর্মি ওয়াজ হ্যান্ডলিং। জেনারেল ওয়াকারুজ্জামান was the most powerful person at the time. তো আপনি উনাকে রেখে এসেছেন, আপনি কিভাবে উনাকে ট্রায়াল করেন পলাতক হিসাবে, যে উনি পলাতক? আপনি তো উনাকে সুযোগ দেন নাই। আর উনাকে যদি ট্রায়াল করতে চেয়েছিলেন, অফকোর্স আমি আইসিটি কে ইনলিগাল বলছি, আনকনস্টিটিউশনাল বলছি, তারপরে আমি আর্গুমেন্টের খাতিরে, যুক্তি তর্কের খাতিরে আমি বলি, আপনারা কি গভর্নমেন্টকে বলেছেন যে ওনাকে নিয়ে আসেন, আমরা ট্রায়াল করব? আপনি কি আমাদের হাই কমিশনের মাধ্যমে ওনাকে কোন নোটিশ, সামান্স, কিছু সার্ভিস করেছেন যে আপনি আসুন? আর ওনার আশা উনি চাইলেই চট করে চলে আসবেন তা তো না, বিকজ ওনার আশা ডিপেন্ডস অন লট অফ স্ট্র্যাটেজিক কনসিডারেশনস এর উপরে।
ওনার আশাটা হবে। তো আমি বলি যে এই যে বলছে যে ওনার কোনো আপিলের ইয়ে নাই, ওনার কোনো কিছু নাই, এই দেখেন উনি আসার পর কি ধরনের পরিস্থিতি দাঁড়ায়, যে এই আইসিটিটা থাকে কি না থাকে, না জনস্রোতে এটা চলে যাবে, কে থাকে না, এই জিনিসগুলি তো দেখতে হবে। এবং আমি আর আগেও বলেছি, এখনো বলি, যেহেতু রাষ্ট্র, the People's Republic of Bangladesh, the state has taken the Prime Minister of Bangladesh এবং ওনাকে রেখে এসেছে। এইটা তো এমন না যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতন তুলে নিয়ে গেছে। নো, আপনি আপনার এয়ারক্রাফটে, you have used your helicopter to transport her from গণভবনে to গণভবনের থেকে আপনি নিয়ে গেলেন কোথায়, তেজগাঁ, আপনি এয়ারফোর্স বেসে, সেখানে নিয়ে গিয়ে 6130-তে আপনি নিয়ে গেছেন। এখন আপনি যে নিয়ে গেছেন, এইটা কি বুঝতে পারে না জনগণ বা লোক বুঝতে পারে না যে আপনি যখন নাকি নিয়ে গেছেন, আপনি নিশ্চয়ই ইন্ডিয়ার সাথে, those who matter, ওদের সাথে আপনি আলাপ আলোচনা করে উনাকে নিয়ে গেছেন। এখন উনাকে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে, নাহলে উনি আসবেন ওনার ইচ্ছা মতো আসবেন, ডিসেম্বরের মধ্যেই উনি আসবেন। তো আমার গভর্নমেন্টকে যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়, if they can understand the situation which will happen, তাহলে ওদের উচিত হবে ওই সিচুয়েশনটি অ্যাভয়েড করে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে যেভাবে নিয়ে গেছেন, আলাপ আলোচনা করে রেখে এসেছেন, ওইভাবে আলাপ আলোচনা করে, ওই ট্রাইপার্টাইট আলাপ আলোচনা করে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর তা যদি না করে, বিকজ দের লট অফ ইস্যুস, ওনার সিকিউরিটির ইস্যু আছে, উনি আসলে কোথায় থাকবেন, উনি কোন কোর্টে কিভাবে সারেন্ডার করবেন, উনার লয়ার্সরা কে হবে, উইল দেয়ার বি আ রিট্রায়াল, কিভাবে করবেন, এই জিনিসগুলি আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে। আর তা যদি না করেন, তাহলে she will come on her own, এবং উনি কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস করে আসবেন? Will the government of Bangladesh provide her security? না যাদের কাছে আপনি আমানত হিসাবে ওনাকে রেখে এসেছেন, তারা সিকিউরিটি ফাইট করবে ওনাকে বাংলাদেশের মধ্যে? এগুলি জটিল প্রশ্ন, এইগুলি আপনাকে আলাপ আলোচনা করতে হবে যে কিভাবে উনি আসবেন। আপনি তো আপনার ওনার প্লেনে কে কে গেছে একটু ম্যানিফেস্টো দেখেন, দেখাতে বলেন। ওইখানে তো ওনার সাথে ওনার সিকিউরিটিও গিয়েছে, এসএসএফ সাথে ছিল এবং ওনাকে সিকিউর অবস্থায় রেখে এসেছে। তো পূর্ণিয়া, ইটস এ জটিল ইস্যু, ইট ইস অ্যান ইস্যু দ্যাট দিস গভর্নমেন্ট উইল হ্যাভ টু হ্যান্ডেল। আর আমি বারবার বলছি যে শেখ হাসিনা ইজ এ ভেরি হট পোটাটো, এত সোজা না, এত সিম্পল না। She is intelligent. She is not a coward. She is a very brave woman. She is a very brave woman. এবং উনি জানেন, she is very intellectually, she is very sound. জি, স্যার, আমাদের গভর্নমেন্ট এখন পর্যন্ত যেভাবে হ্যান্ডেল করবে বলে বলছে, মন্ত্রীরা যেটা বলছেন যে উনি বর্ডারে ঢুকলেই অ্যারেস্ট করা হবে, এইসবের মধ্যে দিয়ে কি দেশটাকে সংঘাত সংঘর্ষের দিকে নেওয়া হচ্ছে? জি, এই মুহূর্তে না, জুলাই মাসে বা অগস্ট মাসে না, বাট এট দি এন্ড অফ দ্য ডে আরো কিছু দিনের পর সংঘাত তো হবেই। আপনি যদি আওয়ামী লীগকে, তাদেরকে যদি রাজনীতি না করতে দেন, আপনি যদি ওই যে নোটিফিকেশন, ইউনুসের যে নোটিফিকেশনটা আছে, ওই নোটিফিকেশনটা যদি থাকে, আপনারা যদি লিফট না করেন, আপনাদের জন্য ভালো হবে, সরকারের জন্য। and I'm sure Tariq Rahman is an intelligent fellow. He's much more intelligent than his cabinet. He's much more intelligent than his MPs.
So Tariq Rahman will take a correct decision at the correct time, এবং সেই ডিসিশন নিয়ে হয়তো এই নোটিফিকেশনটা তুলে ফেলবেন। তুলে ফেললে যেটা হবে, সবকিছু ওপেনে হবে, আর না হলে we are heading for very bad times, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে পারে। স্যার, একটা জিনিস খেয়াল করবেন যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই দিনও দেশের 6টা জেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের শক্ত অবস্থা আছে নিঃসন্দেহে। এই জুলাই যারা আন্দোলন পুঁজি করে পরে ব্যবসা করে, এরা বলে, কথায় কথায় বলে যে প্রয়োজন হলে তারা গিয়ে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিবে, কিন্তু সেই গোপালগঞ্জে আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচিও ছিল না। আজকে 16ই জুলাই, গত বছর এই দিনে গোপালগঞ্জে 5 জনকে হত্যা করা হয়েছিল। ইউনূস সরকার করেছিল সেই কাজটা, এবং সরাসরি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। এখন গোপালগঞ্জে বিজেপি মোতায়েন করতে হয়েছে গোপালগঞ্জের পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য। মানে ভেতরে কি এমন কোন একটা কিছু ফেটে আছে যেটা যে কোনো সময় বাসটা উঠতে পারে, এরকম কিছু? না না, ইমিডিয়েটলি আমি কিছু দেখছি না, তবে গভর্নমেন্ট ভয়ে আছে। যখন থেকে শেখ হাসিনা এই ঘোষণাটা দিয়েছেন, দেখেন শেখ হাসিনার সাথে তো আমার কথা নাই, দেখা নাই, বার্তা নাই। আমি তো ওনার বিরুদ্ধে ছিলাম, অনেক বিরোধিতা করেছি, কিন্তু কি করব, আমরা এমন একটি সরকার এই দেশে নিয়ে আসলাম, ইউনূস সরকার, এবং যে ভাবে এই সরকারটি চলছে, ইট appears that it's an extension of the ইউনূস সরকার। এইখান থেকে বিএনপি তারেক রহমান সাহেবকে বেরিয়ে আসতে হবে, এবং উনাকে ওই এক্সটেনশন থেকে বেরিয়ে এসে যা যা করেছে ইউনূস সরকার, ওইটাকে উল্টে দিয়ে উনাকে প্রপারলি করতে হবে। যেমন হোয়াইট আওয়ামী লীগ, আরো যে দলগুলি আছে যারা কাজ করতে পারছে না, ওদের কাজ করতে দেন। আপনি যে আইসিটিতে লোকজনকে ধরে রেখেছেন, আজ 2-2.5 বছর হয়ে গেছে, কারোর বয়স 80, কারোর বয়স 70, এদেরকে আপনি বেল দিচ্ছেন না কেন? এরা তো পালাবে না, পালানোর তো সুযোগ নাই, ওরা তো সবসময় আপনাদের নজরদারিতেই থাকবে। তো এত ভয় কেন যে ওদেরকে আপনি জেলের ভিতরে এইভাবে রেখেছেন? সো আমার কথা হচ্ছে যে প্লিজ চেঞ্জ দ্যাট এনভায়রনমেন্ট। ওই যে ক্লাইমেট যেটা একটা ক্রিয়েট করে গেছে ইউনূস সরকার, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, হ্যাঁ, এইটার থেকে প্লিজ বেরিয়ে আসেন, প্লিজ। অফকোর্স ওটার মধ্যে আমাদের বর্তমান যিনি ল মিনিস্টার আছেন, হি ওয়াজ পার্ট অফ ইট, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন ওই সরকারে। অফকোর্স খলিলুর রহমান, ফরেন মিনিস্টার, পার্ট অফ দিস। তো এদেরকে তো এই জিনিসগুলি, এইগুলি তো বলা হয় ইটস এন এক্সটেনশন অফ দ্য ইউনূস গভর্নমেন্ট। এইটার থেকে বেরিয়ে এসে তারেক রহমান সাহেব খুব যেভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজ আছে, যেভাবে উনি কাজকর্ম করছেন, খুব খারাপ না। উনি যেভাবে মন্ত্রীদেরকে নির্দেশনা দেন, সেটাও খারাপ না, খুব ভালো। আর যেভাবে উনি কিছু বয়স্ক লোকজনকে মন্ত্রী করেন নাই, এই কারণেই করেন নাই যে বিং 60, 61, 62, উনাকে ওদেরকে 70 বছর বা 80 বছরের বয়স্ক লোকজনকে যদি নির্দেশনা হয়, উনি যদি ওদেরকে মিনিস্টার করেন, তাহলে নির্দেশনা দেবেন, খারাপ লাগবে উনাকে। এসব নানান চিন্তাধারা করে উনি কাজ করছেন, এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ উনি এই এনভায়রনমেন্টটা চেঞ্জ করবেন, এই ক্লাইমেটটা চেঞ্জ করবেন। বিকজ উনি যদি এখনো ইসে থাকেন না, গভর্নমেন্ট বিএনপি, যে আমরা রিভেঞ্জ নেব, আমরা ওদেরকে কোনো ছাড় দেব না, তাহলে ঠিক আছে, রিভেঞ্জ উইল ব্রিং রিভেঞ্জ। আপনি আম গাছ লাগালে সেখানে তো কমলা লেবু হবে না। So if you think that you will take revenge, then revenge will be get revenge. It will bring it back to you. And হয়তো কোন ইস্যু হবে, আপনাকে মনে রাখতে হবে that আওয়ামী লীগ বা শেখ হাসিনা is backed by a power. That power is a military power. That power is an economic power. যার সাথে সবাই কাজ করতে চায়। কয়েকদিন আগেও চাইনিজ ফরেন মিনিস্টার এসেছিলেন,
উনি দেখা সাক্ষাৎ করে গেছেন, বিকজ ব্রিক্স আসতেছে সেপ্টেম্বরে, গট দ্য ব্রিক্স। চাইনাও চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে একটি সম্পর্ক এমন হোক যেন ব্রিক্সটা ভালোভাবে করা যেতে পারে। ইটস এ ব্রিক্স সামিট, ইটস নট এ ব্রিক্স ফরেন মিনিস্টার। ওটা তো মিটিং হবেই সামিটের আগে, কিন্তু এই জিনিসগুলি তো সবাই চতুর্দিকে খেয়াল রেখে। আমার মেম্বারশিপ ইজ পেন্ডিং, বাংলাদেশের মেম্বারশিপ ইজ পেন্ডিং। কিন্তু আর যদি কেউ মনে করে, চায়না একটি স্টেটমেন্ট দিয়েছে, আমি দেখেছি, চায়নার ওই স্টেটমেন্টটা ইজ জাস্ট দে উইল গিভ ইউ মোরাল সাপোর্ট, দে উইল নট কাম এন্ড ফাইট ফর ইউ। চায়না ডাজ নট ডু দ্যাট। চায়না কোনো সময় করে না। চায়না ইজ এ সিভিলাইজেশনাল পাওয়ার। চায়না হ্যাজ এ স্ট্র্যাটেজি, লং টার্ম স্ট্র্যাটেজিতে তারা কাজ করে। আপনি কি মনে করেন যে অরুণাচল প্রদেশকে, যেটাকে তারা সাউথ তিব্বত বলে আখ্যায়িত করে, ওইটা কি কালকে ওরা ঢুকে যাবে স্যার? নো নো নো, দে উইল নট, দে উইল নট, বিকজ দালাই লামা ইজ স্টিল এলাইভ। দালাই লামা মরে যাওয়ার পর যখন তারা, চাইনিজ গভর্নমেন্ট একটি দালাই লামা নমিনেট করবে, একটি দালাই লামা নমিনেট করবে আমাদের আমাদের কি বলে ওকে, এখন যিনি আছেন দালাই লামা, উনি নমিনেট করবেন যে আমার ইনকারনেশন কে হবে। এই ইনকারনেশনটা তারা মানবে না। কাজে এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। I'm sorry, China will not come. It's a civilizational power. অনেক পুরান civilization তাদের, just like Iran, civilizational power, old. কাজে আপনি এদেরকে নিয়ে খেলা করলে হবে না। You will have to protect yourself. আমি জানি যে এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন এবিপি কেনার জন্য অলরেডি একটি তারা পাঠিয়েছে। এইটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে দেখাশোনা করা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট or the army is interested in buying arms from China. China will give you arms, no problem, but on what terms? If you think যে terms এ পাকিস্তানকে দেয় ওই terms এ আপনাকে দেবে, I'm sorry, no, they don't trust you, তা হবে না। তো অনেক কিছু আছে পূর্ণিয়া এইটার মধ্যে। আজকাল পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। পূর্ণিয়া এখন ধরো যে ড্যামস, ব্যারাজেস, এইগুলি ডেভেলপড ওয়ার্ল্ডে, ওদিকে এইগুলি এখন তারা ভেঙে দিচ্ছে, তারা এগুলি ডিস্ট্রয় করে দিচ্ছে। আমরাও হয়তো করব। আমরা পদ্মা ব্যারাজ বানালে হয়তো কোনো সময়, আজকের থেকে 50 বছর পর, we will also destroy it. বা এটা বানালে ইন্ডিয়া will also have to destroy their barrages and dams, এগুলি ফারাক্কা মারাক্কা। আজকে করছে না তারা, but 50 years from now they'll destroy it. আজকে তোমার হিসেবে আমি বলে গেলাম, বিকজ এখন ট্রেন্ড হচ্ছে যে এটাতে অনেক ক্ষতি হয়েছে, এনভায়রনমেন্টাল ক্ষতি হয়েছে, ন্যাচারাল রিসোর্সেস এর ক্ষতি হয়েছে। তো এইগুলি তো আমাদেরকে বুঝতে হবে এইসব।